প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রাজদরবারের বিশেষ একটি পর্ব শুরু করতে যাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট শাকির শাহ ফরিদি। প্রিয় দর্শক, আমরা জানি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন এবং ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট সংক্রান্ত সকল ধরনের বিষয়টি যে প্রতিষ্ঠানটি দেখভাল করে সেই প্রতিষ্ঠান দি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আমরা জানি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের 21শে সেপ্টেম্বর 2019-এ নির্বাচন হতে চলেছে এবং এখানে বিভিন্ন বলয় থেকে, বিভিন্ন ব্যবসায়ী বলয় থেকে, বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়ী ব্যক্তিত্বরা নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে একটি ফুরফুরে মেজাজে আছে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ব্যবসায়ী সংগঠনগুলো। আমরা এই বছর একটি বিশেষ বিষয় লক্ষ্য করেছি যে তরুণদের উপস্থিতি। এই বছর অনেকেই তরুণরা আসলে নেতৃত্বে আসতে চাচ্ছেন। এজন্যই আসলে আজকে আমরা রাজদরবারের এই বিশেষ পর্বটি এই বিষয়টির উপর নিয়ে করছি যে তরুণদের ভাবনায় চেম্বার নির্বাচন। আর প্রাসঙ্গিক এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমরা বাংলা টিভি স্টুডিওতে দুজন তরুণ ব্যবসায়ীকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাম পাশে আছেন ফখরুস সালেহিন নাহিয়ান, পরিচালক হোটেল স্টার প্যাসিফিক এবং ভাইস প্রেসিডেন্ট জুনিয়র চেম্বার বাংলাদেশ। আমার ডান পাশে আছেন শান্ত দেব, তিনি ব্যবস্থাপনা পরিচালক স্পাইসি রেস্টুরেন্ট এবং সুরমা রিভার ক্রুজ রেস্টুরেন্ট। আপনাদের দুজনকেই বাংলা টিভি স্টুডিওতে রাজদরবার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, প্রথমেই যদি আমি একটু শান্ত দেবের কাছে যাই, যে তরুণ ব্যবসায়ী হিসাবে এই শহরে আপনার একটা পরিচিতি আছে। বিগত দিনগুলোতে আমরা সেই জিনিসটি দেখেছি, বিভিন্ন উদ্যোক্তা হিসাবে বিভিন্ন ধরনের যে ধরনের সিলেটে ব্যবসাগুলো আছে সেখানে আপনার একটি অবস্থান আছে। এখন তরুণ ব্যবসায়ী থেকে আসলে আপনি তরুণ ব্যবসায়ী নেতা হতে চাচ্ছেন, এই ব্যাপারটি কেন, কিভাবে এই আগ্রহটি তৈরি হলো বা প্রেক্ষাপটটা কি, কেন ব্যবসায়ী নেতা হতে চাচ্ছেন? ধন্যবাদ বাংলা টিভিকে রাজদরবার অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানার জন্য। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা সুন্দর পরিবেশে আমরা এখানে উপস্থিত হয়েছি, আর আমাদের সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা জানেন সিলেটের চেম্বার অফ কমার্সের নির্বাচন, আমাদের একটি উৎসবমুখর পরিবেশ সিলেটে বিরাজ করছে। সেখানে আমরা পরিচালক পদে পদপ্রার্থী হয়েছি। আমরা নবীন প্রবীণের সমন্বয়ে আমাদের সিলেট ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে আমরা প্রার্থী হয়েছি। আমরা যারা নবীনরা, আমরা তরুণরা যারা আমরা এবার নির্বাচনে আসছি, তারা আমরা চাই একটি তারুণ্য নির্ভর ব্যবসায়িক গোষ্ঠী সিলেটে তৈরি হোক, যেটা সিলেটে এখন আমরা অভাব অনুভব করি যে সিলেটে তরুণদের এখনও সেইভাবে তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসতেছে না। আপনারা জানেন সিলেটে একটা আইটি পার্ক হচ্ছে, এটা বিশাল সম্ভাবনা, আমাদের জন্য বিশাল সম্ভাবনার একটা জায়গা। সেখানে যদি আমরা তরুণরা আইটি সেক্টরে ভালো উদ্যোক্তা হিসাবে আসতে না পারি, তাইলে সিলেট কিন্তু অনেক পিছিয়ে পড়বে, সমগ্র সিলেট বাংলাদেশও পিছিয়ে পড়বে। এখন তরুণরা এই আইটি সেক্টরে আসলে প্রধান চালিকা শক্তি হিসাবে ধরা হয় তরুণদের। সুতরাং তরুণরাই যদি আমরা সেক্ষেত্রে পড়ালেখা যা আমরা করেছি আইটি সেক্টরের উপরে, যারা এই ব্যাপারে আমরা অভিজ্ঞ, তাদেরকে এই প্রাধান্য আসবে। সেই জন্যই এখন তরুণদের কদর সিলেটে বেশি আমি মনে করি, এবং যার পরিপ্রেক্ষিতে তরুণদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তরুণদের সাথে আমাদের একটা সুসম্পর্কের কারণে সেই তরুণ সমাজ থেকেই আমাদের দাবি উঠেছে আমাদের এই চেম্বার অফ কমার্সের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, যার পরিপ্রেক্ষিতে আমরা অংশগ্রহণ করছি এবং আশা করি তরুণ এবং প্রবীণ যারা তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা একটা সুন্দর সিলেট চেম্বার অফ কমার্স আপনাদের উপহার দিতে পারবো আশা করি। অসংখ্য ধন্যবাদ। আমি যদি একটু ফখরুস সালেহিন নাহিয়ানের কাছে যাই এবং যদি আপনাকে একদম স্পেসিফিক্যালি প্রশ্ন করি যে আমরা যদি সিলেট অঞ্চল নিয়ে কথা বলতে যাই, সিলেট অঞ্চলে একটি বিষয় আছে এরকম যে তরুণরা যখন পড়াশোনা শেষ করে তারপরেই কিন্তু তারা গতানুগতিক একটা চাকরির দিকেই আসলে খেয়ালটা বেশি থাকে। সেটি যে ধরনের চাকরি প্রতিষ্ঠান এখানে আসলে আছে তার মধ্যেই হয়তো বা সীমাবদ্ধ, অনেকে ব্যবসায়ী হতে চায় না। আবার উদ্যোক্তা হতে গেলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাও আছে। আপনি একজন তরুণ ব্যবসায়ী, আসলে তরুণদের জন্য ব্যবসায় না আসার কারণ কি হতে পারে, আর আসতে গেলেও বা প্রাথমিকভাবে কোন ধরনের প্রতিবন্ধকতাগুলো কাজ করতে পারে বলে আপনি মনে করেন? আসলে এখানে মূল প্রশ্নটা হচ্ছে প্রতিবন্ধকতা আমাদের কি কি। এখানে আমরা যদি দেখি তরুণরা সব থেকে বড় একটা প্রবলেম ফেস করে এটা হচ্ছে সাহস। দি অ্যাওয়ারনেস অফ হোয়াট হি ক্যান ডু ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, যেটা আমাদের তরুণদের ভিতরে থাকে না। একটা ইউনিভার্সিটি পাশ করার পরে আমরা কখনো চিন্তা করি না যে আমরা কিভাবে একটা নতুন অন্টারপ্রেনারশিপ বা অন্টারপ্রেনারাল কিছু কিভাবে আমরা করতে পারি, বা আমরা কখনো চিন্তা করি না যে
আমাদের বাবার যা আছে তা আমরা ওইটা নিয়ে এক্সপ্যান্ড কেমনে করব বা কী করবো, ওই চিন্তাধারাই আমাদের মধ্যে আসে না। আমাদের একটা মাইন্ডসেট থাকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি, একটা মাইন্ডসেট থাকে আমার বড় কোম্পানিতে ঢোকা, বড় কালচারে। সো কর্পোরেট কালচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে পিছিয়ে রাখে। কারণ আমরা যারাই পড়ালেখা করে এসেছি, আমিও পড়ালেখা করে আমার যখন শেষ হয়েছে তখন আমি চিন্তা করেছি যে আমি হাউ ডু আই গেট আ কর্পোরেট কালচার ইন মাই অফিস। আমার একটা ট্রেন্ড আপনি ধরতে পারেন। ওই ট্রেন্ডের মধ্যে যখনই আপনার বন্ধু বান্ধব বা পিয়ার প্রেশার, যখন পিয়াররা দেখবেন যে একটা ভালো কোম্পানিতে চাকরি করছে, একটা ব্যাংকে চাকরি করছে, ওর একটা গাড়ি দিচ্ছে বা ওদের একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেটা আছে, ওইটা একটা সিম্পল অ্যান্ড বেস্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেটা আমরা বলি, ওটা যখন থাকে তখন অটোমেটিক্যালি আপনার একটা মানে ওইদিকে একটু মানে ড্র ডাউন থাকে, ড্রাইভ থাকে যে আপনি কীভাবে চাকরিতে যাবেন। আরেকটা মূল বিষয় হচ্ছে কি আমরা কেন পারি না ডাইরেক্টলি ব্যবসায় আসা। ধরুন অনেকে আমরা পড়ালেখা শেষ করেই যখন আমরা একটা ব্যবসা শুরু করতে যাই, আমাদের মূল সমস্যাটা থাকে আমাদের ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা আপনাদের কোত্থেকে আমি পাবো? আমার বাবার ইনভেস্টমেন্ট নিয়ে আমি অবশ্যই শুরু করতে চাবো না। এটা অনেকের থাকে একটা ইগো প্রবলেম, অনেকের থাকে আবার একটা বাবার ধরেন ওইরকম থাকে না যে নতুন করে ব্যবসা একটা স্টার্ট করার, বিকজ ওদের কিন্তু একটা শুরু হয়ে যায় যে এখানে একটা শুরু থেকে করে আসছে, তুমি ওইটা থেকেই কন্টিনিউ করো। তো আমার মনে হয় ওই উদ্যোক্তারা একটা মূল সমস্যাটা হচ্ছে কোলেটারেল। একটা ব্যাংক থেকে যখন আমরা লোন নিতে যাই বা কিছু করতে যাই, আমার প্রথমে একটা কোলেটারেলের একটা ইস্যু আছে। তো ওইটা আমার মিট আপ করার জন্য আই নিড কোলেটারেল। ওটাতেও যদিও আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিবেচনা করে আমাদের 20 লাখ টাকার একটা কোলেটারেল ফ্রি একটা লোনের ব্যবস্থা করে দিয়েছেন তরুণ উদ্যোক্তাদের জন্য। ওখানেও আপনি যদি চিন্তা করেন 20 লাখ টাকা দিয়ে কিন্তু খুব বেশি কিছু করা যায় না। এই জামানা এসে আমি মনে করি না আপনি বেশি কিছু করতে পারবেন। এই সার্কামস্টেন্সেস ডাজ নট পারমিট, এটা হয় না, অ্যাডাপ্টেবিলিটি হয় না। আপনি 20 লাখ টাকা দিয়ে বড় জোরে একটা ছোটখাটো একটা দোকান দিতে পারবেন। আপনার যে পেশেন্স, এখানে আপনি বড় করবেন কিভাবে, এই ব্যবসাটাকে বড় করবেন, এই পেশেন্সটাই চলে যায়। এটা আরেকটা মূল চ্যালেঞ্জ আমাদের মধ্যে। আরেকটা চ্যালেঞ্জ আমি মনে করি যে আমাদের ব্যবসায়িক, আমরা পড়ালেখা করে আসি বিজনেস, বাট অন্টারপ্রেনারিয়াল যে পড়ালেখাটা ওইটা আমাদের আরো আগে থেকে শুরু করা উচিত। আমরা ম্যাথস দেখি, ইংলিশ দেখি, সায়েন্স, আমরা অনেক কিছু পড়তেছি, বাট এক্সপিরিয়েন্স আমরা যদি মনে করি, যেমন আমার বাবা উনি স্টার্ট করেছিলেন ক্লাস 8 থেকে ব্যবসা করা শুরু করেছিলেন। ওনার বাবা মারা যাওয়ার পরে উনি ব্যবসা শুরু করেছেন, তো মোটামুটি পুরো দমে ব্যবসায় এসেছেন। ক্লাস 8 থেকে ওনার একটা ব্যবসার একটা নেশা ছিল, তো ওই এক্সপিরিয়েন্সটা ওখানে কাজে লাগে। সো এক্সপেরিমেন্টাল কিছু আমাদের শুরু করতে হবে, ওটা হচ্ছে মূল তরুণদের। ছোটবেলা থেকে আমরা যারা বাবারা আছি বা প্যারেন্টসরা আছে, আমাদের ছেলেপেলে থেকে বলতে হবে স্টার্ট সামথিং, ডু সামথিং স্মল। সো ওয়েন হি গোজ আপ, যখন ওর স্টাডিজ শেষ করে আসবে, তখন অটোমেটিক্যালি তার যাতে ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে সে বড় কিছু করার জন্য তার সাহসটা বিল্ড আপ করে, ওইটা হচ্ছে মূল আমাদের। বুঝতে পেরেছি আপনার পয়েন্ট। আমি যদি একটু শান্তদেবের কাছে আবারও যাই, যে তরুণ উদ্যোক্তা বলতে কিন্তু এর একটা বিরাট অংশ জুড়ে নারী উদ্যোক্তাদের কথাও বলা উচিত, কিন্তু সিলেট অঞ্চলে আসলে এটি দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে তরুণ নারী উদ্যোক্তার সংখ্যা কিন্তু কম। তারা কেন আসতে পারছেন না, কেন চেম্বারের সাথে বা বিভিন্ন ব্যবসায়িক বলয়গুলোর সাথে সংযুক্ত ওই তুলনায় হতে পারছে না যতটা প্রত্যাশিত? আমরা কিন্তু নারীর ক্ষমতায়নের জন্য সবসময়ই সব ফোরামেই কথা বলি, কেন হচ্ছে না, বা আপনারা আসলে কি উদ্যোগ নিতে পারেন, কি করতে পারেন? আসলে এটার সবচেয়ে বড় সমস্যা হলো সিলেটের এটা সামাজিক প্রতিকূলতা, একটা বিরাট সমস্যা, পারিবারিক এবং সামাজিক প্রতিকূলতা, যেটা হলো সিলেটের সবচেয়ে বড় সমস্যা নারী উদ্যোক্তাদের পিছনে। আমাদের বাসাতে যারা আমাদের আত্মীয় স্বজন থাকে বা আমাদের বোন মারা যারাই আমরা আছেন, আমাদের সহধর্মী যারা আছে, ওনাদেরকে আমরা ব্যবসায় নিয়ে আসতে চাই না। সেটার হলো একটা লোক পাঁচেলকে কিছু বলবে, বাট এখন অনেক গ্লোবাল ইকোনমিকের যুগ, এখন কিন্তু এগুলা কমে গেছে অনেক, যার প্রতিফলন আমরা দেখবেন এখন চেম্বারের ভোটার হিসাবে যারা আসছেন এর মধ্যে মোটামুটি 30% মতো মহিলা অলরেডি ঢুকে গেছেন। সুতরাং সেটা আমাদের পজিটিভ সাইন। আপনাদের কিছু আছে বলেই রাইট। এবং মহিলা চেম্বার যেটা, ওমেন চেম্বার যেটা, সেটাও কিন্তু ভালো করতেছে সিলেটে, কিন্তু অলরেডি একটা অ্যাওয়ার্ডও আমার জানা মতে ওনারা পেয়েছেন। সুতরাং আর ওই যে সিলেটে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প যেগুলো আছে, মণিপুরি শাড়ি যেগুলো আছে, এগুলাতে কিন্তু মহিলারা ভালোই করতেছে। সেটা হিসাবে যে আমরা একদম পিছিয়ে আছি সেটা বলা যায়। শুধু বড় ইন্ডাস্ট্রি করলাম, বড় একটা কিছু সৃষ্টি করলাম, সেটাতে মহিলার পার্টিসিপেন্ট থাকলো, সেইটা আমার কাছে মনে হয় না। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে কিন্তু বড় কিছুর সৃষ্টি হয়। তো নারীরা আসলে ভালো করতেছে সিলেটে, এটা আমাদের এখন আমরা আশাবাদী। অদূর ভবিষ্যতে হয়তো বা সিলেট থেকে ভালো আরও কিছু আমরা পাবো নারীদের নিয়ে। আর আমরা যদি নির্বাচিত হই তবে অবশ্যই নারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এবং নারীদের নিয়ে বিভিন্ন গেট টুগেদার, সেমিনার, প্রোগ্রাম এগুলো আমরা করব এবং নারীদেরকে যথাযথ ট্রেনিংয়ের একটা ব্যবস্থা আমরা করব, যাতে তরুণ
নারী যারা আছে তারা যাতে বিভিন্ন স্পেসিফিকলি বিষয় নিয়ে একটা হাতে কলমে শিক্ষার ব্যবস্থা করব সেইটা আমরা করতে চাচ্ছি। জি, জনাব ফখরুল সালেহী নাহিয়ান, আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে কিন্তু চেম্বার বিভিন্ন ধরনের সভা, সেমিনার বা বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ড করে, কিংবা অন্যান্য দেশেরও অনেক সময় দ্বিপাক্ষিক কোনো বৈঠক বা সমঝোতা স্মারক এরকম অনেক প্রোগ্রামই হয়। তো চেম্বারে আপনারা নেতৃত্বে আসতে চাচ্ছেন, আসার পরে এই ধরনের কি কি পরিবর্তন আনবেন বা কি কি উদ্যোগ গ্রহণ করবেন যাতে আপনি একজন তরুণ ব্যবসায়ী নেতা হিসাবে তরুণরা যা দেখে আকৃষ্ট হবে বা চেম্বারের ভবিষ্যৎ নেতৃত্বে আসার স্বপ্ন দেখবে হয়তো বা? আসলে দেখেন, কিছুদিন আগে আমাদের সিলেট চেম্বারের জুনিয়র চেম্বার এবং সিলেট চেম্বারের উদ্যোগে একটা সুন্দর একটি ভিডিও কনফারেন্স করা হয়েছিল গুয়াহাটি চেম্বারের সাথে, গুয়াহাটি ইয়াং ইন্ডিয়ান্স বলে একটা গ্রুপ আছে ওদের সাথে। তো বেসিক্যালি এটা কিন্তু একটা ইটস এ মাইলস্টোন ফর চেম্বার অফ কমার্স। সিলেটে কিন্তু এটা কখনো সিলেট চেম্বারে আগে হয়নি। এটা আমাদের ইয়েতে হয়েছে, সিলেট চেম্বারের ভবনেই হয়েছে। এটা টেকনিক্যাল সাপোর্টগুলো ছিল না, এখন রাইট। তো এই টেকনিক্যাল সাপোর্টগুলা, এই যে আইটি সেক্টরে আমরা যদি আসি, এই টেকনিক্যাল সাপোর্টগুলা বা আইটি সাপোর্টগুলা ইজ আ ম্যাসিভ ইমপ্রুভমেন্ট, টু হ্যাভ দিস বাইল্যাটারাল মিটিংস ফ্রম দি ইন্টারন্যাশনাল বর্ডার্স। লাইক আমাদের সিলেট যদি আপনি চিন্তা করেন, ইট ইজ অল সারাউন্ডেড বাই ইন্ডিয়া। ইন্ডিয়ার এই যে 7 সিস্টারটা আছে, এখানে একটা হিউজ অপরচুনিটি অফ বিজনেস লাইস দেয়ার। এখন ইট জাস্ট নিডস টু বি, ইন্ডিয়া ইজ হিউজ, ইন্ডিয়া অনেক বড় একটা দেশ, ওদের এত রিসোর্স আছে, ওরা এই জায়গাটুকু এখনো ওদের আনটাচড রয়ে গেছে, ইটস স্টিল ভার্জিন। তো আমরা সিলেটে বা বাংলাদেশ ইজ স্টিল ভেরি ক্লোজ টু দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। ইউ থিঙ্ক অ্যাবাউট মুম্বাই, ইউ থিঙ্ক অ্যাবাউট দিল্লি, ওদের থেকে কিন্তু আমরা নর্থ ইস্টের কাছে। So Delhi is pretty far away from northeast. Mumbai is pretty far away from northeast. They have enough resources already. So we can take on these resources as well. Like কয়লা আমরা এখান থেকে নিয়ে আসি, আমরা পাথর আনতেছি। সো কয়লা আর পাথর, একটা কয়লা যেহেতু বন্ধ হয়েছে কারণ ইন্ডিয়ার প্রবলেমই বন্ধ। আমাদের আজকে আমি গত 2 দিন আগে বা 1 দিন আগে আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম, আমাদের একজন বলেছিলেন যে কয়লাটা নাকি সিলেট চেম্বারের কারণে বন্ধ হয়েছে। আমি মনে করি এটা সিলেট চেম্বারের কারণে না, কারণ আমি এই ব্যবসার সাথে রিলেটেড, আমি জড়িত, আমি জানি এটা বন্ধ হয়েছে ওদের পরিবেশ মন্ত্রণালয় থেকে একটা এমবার্গো এসেছে, যার কারণে বন্ধ হয়েছে। পাথরও উনি বলেছিলেন যে বন্ধ হয়ে যাবে, হয়ে যেতে পারে। পাথরটা কিন্তু আমাদের দেশ থেকে, যেটা এলসি পাথর আমরা বলি সিলেটে, যেহেতু আমি এই ব্যবসার সাথেও রিলেটেড আছি, এলসি পাথরটা বন্ধ হবে। এলসি মানে কি, আমরা বিদেশ থেকে নিয়ে আসছি বলেই আমরা এলসি করতেছি, ইন্টারন্যাশনাল এলসি যেটা আমরা বলি। তো ওইটা যদি ওদের এমবার্গো থাকে, ইন্ডিয়ার যদি পরিবেশ মন্ত্রণালয় এমবার্গো থাকে, তাহলে আমরা কোনোভাবে এটা করা সম্ভব না, আমরা আনতে পারবো না। উই উইল নট গেট দ্য রিসোর্স। আপনি যতই বলেন আমি রিসিভ করতে পারবো, আই হ্যাভ ক্যাপাসিটি। আমার মনে হয় তামাবিলে যদি আপনারা এখন গিয়ে থাকেন, ল্যান্ড বর্ডার ইজ হিউজ, খুব সুন্দর করেছে সিলেট তামাবিল ল্যান্ড বর্ডার, যেটা আমাদের সরকার এটা করেছে, ফুল ফ্যাসিলিটেড একটা ল্যান্ড বর্ডার করেছে। তো ওই জিনিসগুলো আসলে ইন্ডিয়া বন্ধ করেছে। এখন যদি আমরা এটা আমরা কথা বললাম ইম্পোর্টের সাইডটা, ইফ ইউ লুক ইনটু দ্য এক্সপোর্ট সাইড of this side, I mean, what can we export in India or northeastern India? Northeastern India is not very developed yet, as of Delhi or Mumbai or Chennai or those side or southern side or western side of India. They're not very developed yet. এখন যদি আমি নর্থ ইস্টার্ন সাইডের কথা চিন্তা করি, ওরা এখনো there are enough, as I told you, opportunities to grow. How do we do it? আমাদের এখানে কিন্তু বসুন্ধরা বলেন, ওমেরা বলেন, দে আর ডুইং গুড ইন দি এলপিজি সেক্টর, ভেরি গুড ইন দি এলপিজি সেক্টর। আমরা কিন্তু আমাদের এলপিজি এখানে এক্সপোর্ট করতে পারি ইজিলি। সো উই ক্যান লুক ইনটু দোজ অপরচুনিটিস। এই অপরচুনিটিটা কিন্তু আমাদের বাড়ানো দরকার। এখন আপনি যদি বলেন যে, এখন আপনার প্রশ্ন ছিল হাউ ক্যান আ ইউথ হেল্প দেম, ইউ সি উই হ্যাভ অল দ্য টেকনোলজিক্যালি যদি আপনি মনে করেন, আমার বাবা থেকে আমি অবশ্যই বেশি জানবো, ঠিক কিনা না? আবার আমার থেকে আমার ছেলে আরো বেশি জানবে, বিকজ এভরিডে টেকনোলজি চেঞ্জেস, এক্স্যাক্টলি। ইনফরমেশনগুলো কিন্তু এভরিডে এনহ্যান্স করে। ওই কিছু আমার বাবার যে ইনফরমেশন জানতেন ওইটা আমি ছোটবেলা জানতাম না, আবার আমি এখন যে ইনফরমেশন জানি ওইটা আমার বাবাও জানে না, আমার ছেলেও জানে না। আবার আমার বাবার বয়স যখন হবে, আমার ছেলের ইনফরমেশনগুলোর সাথে আমার কিন্তু ইউ ক্যানট কম্পেয়ার ইট। So every day information is changing. So we have this information, we have this knowledge, we have the technology, we have the logistics support. Why can't we do it? এই যে তরুণ উদ্যোক্তা, তরুণ নেতৃত্ব needs to be there. When these young people will be empowered, easily আপনি এইসব scope of business will be open for every one of us. Thank you. জনাব শান্তদেব, একটি বিষয়, যখনই চেম্বারে নির্বাচন আসে, এটি মোটামুটি একটি বলা যায় যে বহুল প্রচারিত খবর হয়ে যায় যে মামলা, এক ধরনের মামলা থেকে বিভিন্ন ধরনের জটিলতা, নির্বাচন আগানো, পেছানো, স্থগিত হওয়া, এই বিষয়গুলো
আসলে কেন হয়, আর ভবিষ্যৎ নেতৃত্ব আসলে এই বিষয়গুলোকে কিভাবে হ্যান্ডেল করবে, বা আপনারা আসলে কি উদ্যোগ নিতে পারেন এসবের জন্য? ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে। আসলে আমরা খুব দুর্ভাগ্য, আমরা সিলেট চেম্বার শুনলেই বিসিসিআই মনে করে সিলেট চেম্বার মানেই মামলা জটিলতা, বা হাইকোর্টে গেলেই সিলেট চেম্বার মানেই মামলা জটিলতা। এগুলা খুব একটা খারাপ জিনিস, আমাদের চেম্বারের জন্য একটা ব্যাক এফেক্ট। এটা শুধু চেম্বারের জন্য, সিলেটের ব্যবসায়ীদের জন্য একটা ব্যাড এফেক্ট। এটা যদি আপনি এখনই এইটারে বন্ধ না করা যায়, অদূর ভবিষ্যতে সিলেট চেম্বারে কেউ আসতে চাইবে না। এখন ধরেন আমরা যদি নির্বাচন করতে চাচ্ছি, আমরা চাই ভোটের মাধ্যমে যদি আমরা পরাজিত হই, আমরা পরাজিত হব, সেটা আমরা মেনে নিব। আমরা যদি নির্বাচিত হই, আমরা যারা অপোজিশন আমাদের পরাজিত হন তাদের নিয়ে আমরা কাজ করব, সেইটাই হওয়া উচিত। আর এখানে এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা ব্যবসায়ীদের একটা সংগঠন। ব্যবসায়ী ভোট দিয়ে ব্যবসায়ীদের নেতা নির্বাচিত করবে, আমরা অংশগ্রহণ করবো বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে, ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা সুখ দুঃখ নিয়ে আমরা কথা বলবো, সেই জন্য ওনারা আমাদের নির্বাচিত করবেন। তো সেখানে এই জিনিসটা হওয়া উচিত একদম ইজি, স্মুথ, এবং সবার সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে করা উচিত। এখানে কিছু চিহ্নিত মানুষ, আমি নাম বলতে চাই না, কিছু চিহ্নিত মানুষরাই বারবার এই মামলা জটিলতা, আপনারা খবর নিয়ে জানতে পারবেন, ওনারাই এই জিনিসগুলো করে, যে জিনিসগুলো আসলে ওনাদের কোনো প্রতিনিধিত্ব কোনোবারই চেম্বারে ছিল না, ওনারা থাকার মতো অ্যাবিলিটি ওনারা রাখে না, জনগণ মানে ব্যবসায়ীরা ওনাদের পছন্দ করে না। এই জন্যই ওনারা চায় যে, ওনারা জানেন নির্বাচনকে ওনারা জিততে পারবে না, দেড় হয় ওনারা এই জিনিসটা করতে চায়। তা আমি সিলেটে যারা ব্যবসায়ী আছে তাদেরকে অনুরোধ জানাবো, সেই সকল যারা মামলাবাজ যেসব চিহ্নিত ব্যক্তি আছে তাদেরকে আপনারা প্রতিরোধ করুন, এবং নতুন নেতৃত্বের প্রতি আমরা যে পরিষদ আছে সিলেট ব্যবসায়ী পরিষদ, তাদেরকে আপনারা সমর্থন দিন। আমরা আপনাদের কথা দিব যে আমরা আপনাদেরকে নিরাশ করব না। এখানে একটা প্রপার ব্লেন্ডও আছে, আপনি চিন্তা করেন নবীন এবং প্রবীণের। আপনি কিছু করতে গেলে একটা এক্সপিরিয়েন্স এন্ড দ্য নিউ জেনারেশন নিডস, কারণ নিউ জেনারেশন সবকিছু করতে পারবে না। আপনি এই প্যানেলে কিন্তু আপনি যদি দেখেন এক্সপেরিয়েন্সকে কোনো কিছু দিয়ে পেছনে ফেলতে পারবেন না। সো ইউ নিড আ প্রপার ব্লেন্ড। আপনাদের পরিষদে কি সমন্বয় আছে সেটা আমরা যদি 6 জন নবীন হয়, 6 জন প্রবীণ আছেন আমাদের। আর এখানে একটু অবগত করতে চাই আপনাদের, আমাদের পরিষদে আছেন দুইজন প্রেসিডেন্ট আছেন আমাদের, একজন সালাউদ্দিন আলী আহমদ আর খন্দকার শিপার আহমদ। ওনারা কিন্তু চাইলে আরেকটা নির্বাচন কিন্তু ওনারা করতে পারতেন, কিন্তু ওনারা এইগুলা ছেড়ে দিয়ে ওনারা একটা মানে আমি মনে করব মহৎ একটা দৃষ্টান্ত স্থাপন থাকতে পারতেন। ওনারা চাইলে আবার নির্বাচন করতে পারতো, কিন্তু ওনারা ছেড়ে দিয়েছে নবীন প্রবীণদের জন্য, আমাদের জন্য, যা ওনারা চায় আমরা এগিয়ে আসার জন্য। আমি ওনাদের আজকের এই ইয়ের মাধ্যমে সব ধন্যবাদ জানাই, এবং ওনাদেরকে এই মহৎ উদ্যোগের জন্য সিলেটবাসীর সকল ব্যবসায়ীর পক্ষ থেকে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। জনাব নাহিয়ান, একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আপনিও একটি ব্যবসায়ী পরিবারের সন্তান, এবং আমার জানা মতে বিভিন্ন পরিষদ থেকে ব্যবসায়ী পরিবারের আসলে যারা সন্তানরা, যারা মানে ধরা যায় পারিবারিক ঐতিহ্যের হাত ধরে যারা ব্যবসায় এসেছেন, তারাও কিন্তু এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনাদের যারা স্পেশালি যারা অপোজিশন আছেন, তাদের বিভিন্ন প্রচারপত্র, ম্যানিফেস্টো সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযোগগুলো উঠে এসেছে যে পরিবারতন্ত্র নিয়ে এক ধরনের অভিযোগ আছে, যে ধরে রেখেছে কিনা কিছু পরিবার চেম্বারকে। আপনি এই ধরনের একটি পরিবার থেকে এসেছেন যেখানে আসলে ব্যবসায়ী পরিবার, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? আপনার প্রশ্নতে কিন্তু আপনার আনসারটা আছে। আমি একটা ব্যবসায়ী পরিবার থেকে এসেছি, আমার দাদার আমল থেকে ব্যবসা হচ্ছে। আমার সিলেট চেম্বার যখন ফরমেশন হয়েছে তৎকালীন সময় ফাউন্ডিং মেম্বার কিন্তু আমার দাদা ছিলেন, হাজি সরকুম আলী সাহেব। এরপরে তারই ধারাবাহিকতা ধরে আমার 97-তে আমার বাবা ছিলেন, 1997-তে আমার বাবা ছিলেন চেম্বারের প্রেসিডেন্ট। তারপরে উনি ওখান থেকে আরও বিভিন্ন জায়গায় গিয়েছেন, এফবিসিসিআইতে গিয়েছেন, ডেফিনেটলি প্রেসিডেন্ট ছিলেন না, এফবিসিসিআইতে উনি হি ওয়াজ এ রিপ্রেজেন্টেটিভ। দেন আপনার চিটাগং স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ছিলেন। তারপরে আমার চাচা, উনিও ওই ফ্যামিলির একজন ছেলে হয়ে উনিও সিলেট চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন, ফালাউদ্দিন আলী আহমেদ সাহেব গত টার্মে ডিরেক্টর ছিলেন, এইবারও উনি ডিরেক্টরের জন্য নমিনেশন জমা দিয়েছেন। এখন জিনিসটা এটা একটা নেগেটিভ ক্রিটিসিজম আমি বলবো। আপনি ব্যবসায়িক পরিবার থেকে এসেছেন, কিন্তু আপনি ব্যবসায়ের সব থেকে বড় সংগঠন যেটা সিলেট চেম্বার, ওখানে যাবেন না, ওখানে আপনি আটকায় থাকবেন, এটা কোনোভাবে মানায় না। এই প্রচারটা আসলে ঠিক প্রচার না। Difference of opinion is one thing and negative criticism is another thing. Now what our opposition সম্মিলিত ব্যবসায়ী পরিষদ যেটা করতেছেন, আমি আজকেও আবারও আমি একটা ইন্টারভিউর কথা টানবো, ওনারা আমার পরিবারের প্রত্যেকটা আমার মানে পুরা যে ফ্যামিলি চার্ট, ফ্যামিলি ট্রি বলি, ফ্যামিলি ট্রি ধরে ওনারা বিভিন্ন কথাই বলেছেন। উনি অনেক আসলে উনি ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি।
আমাদের মুখী চাচা বলে আমি ওনাকে অ্যাড্রেস করি, ওনাকে আমি এতটাই পছন্দ করি, উনি একদিনও বলতে পারবেন আজ পর্যন্ত সাথে ওনাদের বেয়াদবি করেছি বা কিছু, আমি ওনাকে আসলেই খুব পছন্দ করি। উনি আমাকে নিয়ে বা আমার পরিবার নিয়ে যে কথাগুলো বলেছেন যে পরিবারতন্ত্র বা হোয়াট এভার, আই ডোন্ট থিঙ্ক ইটস ভ্যালিড। এখন আপনি যদি আমি একটা ক্যাম্পেইনের কথা বলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যখন ওনাদের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন ছিল, মিস্টার ম্যাককেইন ওয়াজ আ ক্যান্ডিডেট ফর দি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন, এবং বারাক ওবামার সাথে উনি ফার্স্ট টাইম যখন ওনার ছিলেন, তখন ওখানে ওনার একজন সাপোর্টার ওখান থেকে উঠে বলো, ওয়াই উড ইউ কম্পিট ফর দিস গাই ইজ অ্যান অ্যারব। মানে এই ওবামার সাথে তুমি কেন কম্পিট করবা? ওবামা থেকে শি শুড বি থ্রোন আউট, ওকে বের করে দেওয়া উচিত, ও তো একটা অ্যারব, ও একটা কালো ছেলে, ওরে কেন দিব? Immediately, Mr. McCain took the mic away from the lady. Mike নিয়ে উনি বলছেন, no ma'am, you're wrong. I cannot support this. It is wrong. He's a decent man, a decent family guy. They might have difference of opinion, but they cannot negative criticize somebody without knowing. এটা কিন্তু ঠিক আমি মনে করি না। সো এটা এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপারটা হলো যে আপনি একটা, এই সিলেট চেম্বার কোনো রাজনৈতিক সংগঠন নয় না, এই সিলেট চেম্বার হচ্ছে গিয়ে একটা ব্যবসায়ীদের সংগঠন। এখানে আমাদের ব্যবসার রিলেটেড যা যা আছে, আমি যদি ব্যবসায় ভালো হই, আপনি আমার প্রোফাইল দেখেন, আমি জুনিয়র চেম্বারে রিপ্রেজেন্ট করছি, আমি দেশে করছি, বিদেশেও করছি, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালে যেটা আমাদের রিপ্রেজেন্টেশন আছে, আমি জুনিয়র চেম্বার ঢাকা আপটাউনের ওই জায়গাটিতে আমরা ওইভাবেই যাব যে আমরা আসলে শেষের দিকে যে প্রশ্নটি দুজনের কাছেই করতে চাই সেটি হচ্ছে যে প্রায় 1413 জন ভোটার আছে এবং 21শে সেপ্টেম্বর নির্বাচন চলে আসছে। তো প্রথমে আগ্রহের জায়গাটাকে যদি জানতে চাইবো যে কিভাবে করছেন, কিভাবে চালাচ্ছেন এই প্রচারণা, সময় তো খুব বেশি নেই। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দুজনের কাছেই যে আপনারা বয়সে অনেক তরুণ এবং নবীন, হয়তো বা উদীয়মান ব্যবসায়ী আমরা যেটাকে বলি, এখন ব্যবসায়ী নেতা হবেন এবং অনেক অভিজ্ঞ প্রার্থীও আপনাদের সাথে আছেন, প্রার্থী হয়েছেন। ভোটাররা আসলে কেন আপনাদেরকে ভোট দিবে, যদি দুজনের কাছেই জানতে চাই এই বিষয়টি। আসলে আমরা ব্যবসায়ী নেতা হতে চাই না, আমরা ব্যবসায়ীদের প্রতিনিধি হতে চাই। অ্যাবসলিউটলি। আমরা চেম্বারটা আসলে আমাদের একটা দুর্ভাগ্য, আমরা আসলে চেম্বার কি জিনিস সেটা সম্বন্ধে আমাদের একটু ধারণা বোধহয় আমাদের কনস্টিটিউশনটা নিয়ে সবার একটু পড়া উচিত। রাইট। চেম্বার কিন্তু আসলে একটা অনেক বড় সংগঠন, সেটাকে শুধু আমরা মুসলিমের কিছু লোকজন সেটা ব্যবহার করব সেইটা আসলে ঠিক না। আমি মনে করি এই আমাদের যা সম্মানিত ভোটার আছেন তারা শুধু ভোটাধিকার প্রয়োগের জন্য চেম্বারে যাবেন, ভোট দিবেন, তারপরে ওনাদের আর কোনো খবর থাকবে না, ওনাদের আমরাও কোনো কাজে ডাকবো না, শুধু সেমিনার আর মিউজিয়ামে কোনো কিছু করলাম ওনাদের ডাকলাম, সেইটা আমরা চাই না। আমরা চাই ওনাদের অংশগ্রহণমূলক চেম্বার, আমরা ফ্রেন্ডলি একটা চেম্বার চাই। ওনারা প্রতিদিন আসবেন, ওনাদের সুখ দুঃখ, ওনাদের আলোচনা, ক্রিয়েটিভিটি, ওনাদের যে কোনো জিনিস ওনারা বিল্ড করতে চান, আমাদের সাপোর্ট চান, সেগুলো আমাদের কাছ থেকে ওনারা শেয়ার করবেন। আমরাও ওনাদের কাছ থেকে অনেক জিনিস শিখবো, জানবো, সেগুলো আমরা যথাযথ সরকারের আমাদের সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছে, ওনার সাথে কথা বলবো, ওনার সাথে কথা বলে সেইটা কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সেইটা আমরা করব। সেইটা হওয়া উচিত আসলে চেম্বারের কাজ। চেম্বার নতুন নতুন ক্ষেত্র তৈরি করবে, কর্মসংস্থান ঠিক করবে, গ্লোবাল অর্থনীতির এখন অনেক জায়গা জুড়ে কাজ করার সুযোগ আছে, সেইগুলো থেকে আমরা তরুণ উদ্যোক্তা যারা আসবে তাদেরকে আমরা ওয়েবে বের করে দিব, এখানে আপনারা কাজ করেন, ওইখানে ওই জিনিস করেন। সিলেটে আইটি যে পার্ক হচ্ছে সেইটাতে কী কী জিনিস আমাদের সাপোর্ট দরকার সেইগুলা, পরিবহন সেক্টরে সিলেটে একটা বিরাট গ্যাপ আছে, সেটা কভার দিতে, পর্যটন শিল্পে সিলেটে হিউজ একটা সম্ভাবনা আছে সিলেটে, সেইটা আসলে আমরা এদিকে টাচই দিতেছি না। আসলে আমরা বাংলাদেশের পর্যটন শিল্পে আমরা মনে করি কক্সবাজারই আমাদের সবকিছু, কিন্তু সিলেট এখন কিন্তু অনেক লোকজন আসে, যেটা আমরা এই ট্রেডে থাকি, আমরা দুজন বুঝতে পারি যে কি পরিমাণ পর্যটক সিলেটে আসে সময় বা বিভিন্ন ছুটির সময়, প্রতি উইকেন্ডে এটা দেখা যায়। এদেরকে সঠিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। পর্যটকদের জন্য একটা প্রপার গাইডলাইন আমরা দিয়ে দিতে চাই, যে একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে আপনার অ্যাপ্লিকেশনও আছে, সেটা আমরা করে দিব। সেটা আমরা চাচ্ছি যে উনি বিছনাকান্দি যাবেন, কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কিভাবে ঘুরতে হবে, কত সময় লাগবে, হ্যাঁ, ওনার নিরাপত্তার জন্য কী কী সুবিধা আছে, ওইখানে গেলে কী কী পাবেন, কী কী দেখার জিনিস আছে। একটা জায়গায় 2-3টা সাইড আছে দেখার মতো, কিন্তু উনি যাচ্ছে একটা জায়গা থেকে ঘুরে উনি মিসগাইডেড হয়ে চলে আসতেছে। আমরা এই জিনিসগুলোর একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসতে চাই, যেটা চেম্বার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমরা মনে করি। সেই জন্যই চাচ্ছি যে আমরা যদি আমরা নির্বাচিত হই আপনাদের প্রতিনিধি হিসাবে, আমরা এই সকল দিকে আমরা অবশ্যই ফোকাস করতে চাই। এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের সুযোগ করে দিয়েছেন, আপনারা আমাদের বক্তব্য আমাদের সম্মানিত ভোটারদের কাছে তুলে ধরার জন্য, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমাদের পুরো প্যানেলকে, সম্মানিত ব্যবসায়ী পরিবারের পুরো প্যানেলকে 1 থেকে 12 পর্যন্ত ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে নাইয়ান শেষ করবে। একই প্রশ্নের উত্তর এবং আপনার সর্বশেষ বক্তব্য, আমার প্রশ্ন যে কেন আপনাদেরকে ভোট দিবে তরুণদেরকে।
তরুণরা আমাদেরকে ভোট দেবে, আসলে আসলে ভোট আমরা হচ্ছে কি একদম উনি যেরকম বলেছেন এটা একটা আমরা প্রতিনিধিত্ব করছি। ওখানে আমি কোনো ব্যবসায়িক নেতা হতে যাচ্ছি না, আমি কাজ করতে আগ্রহী আছি। যেমন আমার বাবাকে দেখেছি, আমার চাচাকে দেখেছি, আমার দাদাকে দেখেছি, দে আর ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি অফ দ্য বিজনেস। আই ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য বিজনেস কমিউনিটি। আমার জন্য এই সিলেটকে ডেভেলপ করার জন্য আমাদের যা যা দরকার আমার তা নিয়ে কাজ করার জন্য আমি করতেছি। এখন আমাদের দেখা যাচ্ছে সবসময় চেম্বারে যদি সিনিয়ররা থাকেন, যদি নতুন ব্ল্যান্ডটা যদি না থাকে, তরুণ ব্ল্যান্ডটা যদি না থাকে, আমার মনে হয় কখনো আমরা এগিয়ে যেতে পারবো না। অফকোর্স আমাদেরকে আমি চাইবো আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করা, কারণ ধারাবাহিকতা ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং টু ডেভেলপমেন্ট, ফর ডেভেলপমেন্ট। কন্টিনিউয়েশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কি ফ্যাক্টর। আপনি মাহাতির মোহাম্মদের কথা চিন্তা করেন, 21 বছর উনি ক্ষমতায় ছিলেন, ওয়াইড টু ডেভেলপ মালয়েশিয়া, হোয়াট মালয়েশিয়া ইজ টুডে। সো আমাদের সিলেটেও যদি আপনি সিলেটকেও যদি সিলেট চেম্বারকে আমরা, সিলেট চেম্বার রিপ্রেজেন্টস সিলেট ব্যবসায়িক পুরা যে কমিউনিটি আছে ওই কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে। এটা সরকারের কাছে করে, বিভিন্ন বড় বড় ফোরামে করে, কমার্স মিনিস্ট্রিতে করে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে করে। চেম্বারের সবসময় একটা অ্যাক্সেস থাকে সবগুলো মিনিস্ট্রিতে, ওরা বিভিন্ন বিষয় আশয় নিয়ে কথা বলতে পারে। এখন আমাদের তরুণদের যে বিষয়গুলো আছে, আমাদের যে তরুণদের বিষয়গুলো যদি আমাদের উই ডোন্ট হ্যাভ এনি রিপ্রেজেন্টেশন ইন চেম্বার, কেমনে আমাদের কথাগুলো ওখানে যাবে? আজকে আমি সিলেটে যদি চিন্তা করি, একটা রেস্টুরেন্ট খুললে পুরো সিলেটের রেস্টুরেন্ট হয়ে যায়। ওয়াই? বিকজ ওদের ওই অ্যাওয়ারনেসটা হচ্ছে না যে আমার নতুন সম্ভাবনা কোথায় আছে। এই সিলেট থেকে অ্যাবসলিউটলি দে আর ফলোইং দ্য ট্রেন্ড, দে আর নট বিং ইনোভেটিভ, দে আর নট বিং এন্টারপ্রেনার্স। তো এন্টারপ্রেনার হওয়ার জন্য আমার কি করতে হবে, ওইটা আমি সিলেট চেম্বারে গিয়ে আমি একটা, ইনশাআল্লাহ দিস উইল বি মাই ফার্স্ট টাইম যদি আমি ইলেক্টেড হই ইনশাআল্লাহ সবার ভোটে, এটা আমার প্রথমবার হবে। প্রথমবার গিয়ে আমার প্রথম টার্গেট হচ্ছে কি আমাদের ইউথ সমাজ নিয়ে কাজ করা, বিকজ অনেক তরুণ আছে যারা এন্টারপ্রেনার হতে চায়, সম্ভাবনার প্রসপেক্ট আছে অনেক। তো আমরা শুধু রেস্টুরেন্ট বা হোটেল বা এইসব না করে উই হ্যাভ লট অফ থিংস টু লুক আফটার। এই যে আমরা যেটা ট্যুরিজম সেক্টর নিয়ে কথা বলছি, এই যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের কিভাবে ট্যুর গাইড, আমি যদি ইউএস ইউকে বা ইউরোপের কথা বলি, ওখানে কিন্তু ট্যুর গাইড ইজ ওয়ান অফ দ্য বিগ বিজনেস ওভার দেয়ার, ভেরি পপুলার বিজনেস। এয়ারবিএনবি, যেটা চিন্তাও করতে পারি না আমরা বাংলাদেশে এখনো, হয়তো ঢাকায় দুই একটা এয়ারবিএনবি শুরু হয়েছে, সিলেটে তো এখনো এয়ারবিএনবি নাই, এই কনসেপ্টটাই তো নাই এয়ারবিএনবি। তারপরে শেয়ার্ড অফিস যেটা আছে আমাদের, শেয়ার্ড অফিস কিন্তু সিলেটে এখনো হয়নি, ঢাকায় শুরু হয়েছে। শেয়ার্ড অফিসের কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর কনসেপ্ট। এইসব জিনিসপত্র নিয়ে আমার কাজটা ডিসপ্লে করা উচিত এবং সবাইকে জানানো উচিত এখানে একটা সম্ভাবনা আছে। কারণ আমরা তরুণরা সবসময় চাই কম খরচে প্রথমে ব্যবসা কিরকম শুরু করা যায়। এটার জন্য আমাদের বেস্ট সলিউশন হচ্ছে কি এই আপনার শেয়ার্ড অফিস যেটা আমরা শুরু করেছি ঢাকায় বা বিভিন্ন জায়গায়। সো আমি আশা করব আমাদের সম্মানিত ব্যবসায়ী মহলকে যদি আমাদেরকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমাদের পুরো প্যানেল, যিনি সিলেট ব্যবসায়ী পরিষদের যে প্যানেলটা আছে আমাদের, ওই প্যানেলকে যদি আমরা নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমাদের যে প্যাক্ট আছে বা আমাদের যে একটা ধারা আছে, আমরা কী কী নিয়ে কাজ করব, কী কী নিয়ে কথা বলবো বা আগামীতে কী কী নিয়ে আগাবো, এই পুরো জিনিসগুলো আমরা যদি পুরো প্যানেল যদি আমরা নির্বাচিত হই, ইনশাআল্লাহ তখন আমরা এগুলো নিয়ে কাজ করতে পারবো। 1 to 12, that's right, 1 to 12 ইনশাআল্লাহ আমাদেরকে ভোট করবেন। 1 থেকে 12 ইনশাআল্লাহ আমরা পুরো প্যানেল নিয়ে যেতে চাই এবং সিলেটকে, ব্যবসার মহলকে আমরা উন্নত করতে চাই, বিভিন্ন প্রসপেক্টগুলো নিয়ে, স্কোপ অফ বিজনেস নিয়ে আমরা কাজ করতে চাই এবং ইনশাআল্লাহ আমরা এটা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দুজন তরুণ ব্যবসায়ী, দুজন তরুণ উদ্যোক্তার সাথে, এবং যেহেতু 21শে সেপ্টেম্বর সিলেট চেম্বারের নির্বাচন, সেটিকে ঘিরে আসলে তারা দুজনই অর্ডিনারি শ্রেণীতে পরিচালক পদপ্রার্থী হয়েছেন এবং তাদের যে 1413 জনের একটি ভোটার তালিকা, সেখানে তারা যার যার মতো করে নিজের অবস্থানটুকু ব্যাখ্যা করলেন, তাদের পরিষদের পক্ষে, নিজের পক্ষে কেন আসলে তারা আসতে যাচ্ছেন, কেন আসলে তারা আসলে লাভবান হবে চেম্বার, বা তরুণদের জন্যই বা কীভাবে বেনিফিটেড হবে সেই বিষয়গুলো। পাশাপাশি তারা যে বিষয়টি বললেন যে তারুণ্যের উদ্যম যেমনটি দরকার, তেমনি আসলে করে একই প্যানেলে বা ওভারঅল আসলে চেম্বারের নেতৃত্বে যারা অভিজ্ঞতার দিক দিয়ে অনেক বেশি পরিপূর্ণ, তাদের আসলে উপদেশ সামনে থাকাটাও সমান তালেই আসলে ইম্পর্ট্যান্ট। আমরাও সেটি প্রত্যাশা করি যে একটি জমজমাট চেম্বার ইলেকশন হবে এবং সেখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে অত্যন্ত সুন্দর একটি আগামী কমিটি আসবে এবং সেটির সমন্বয়ে মূলত চেম্বার যে কাজটি করে, ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়, বিশেষ করে অনেক ক্ষেত্রে অনেকভাবে পিছিয়ে পড়া সিলেট অঞ্চলের ব্যবসায় যদি নতুন কোনো সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়, সেটি হবে হয়তো বা চেম্বার ইলেকশনে এই সমস্ত নতুন প্রার্থীদের আগমনের জন্য একটি সুখময় বার্তা। আমরা সেই প্রত্যাশায় আজকের রাজদরবার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।